হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো, সুন্দর, সুস্থ এবং হাসিখুশি আছেন। শম্ভু মুখার্জির তরফ থেকে অশরীরী চ্যানেলের জন্য অনেক 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 শুভেচ্ছা জানাই যারা এই ঘটনা শুনছেন। তো এর আগে আমি যে ঘটনাটা আমি বলেছিলাম আপনাদের, উম, যে ছেলেটিকে ব্ল্যাক ম্যাজিক করা বা কালো জাদু করা হয়েছিল, অনেকে আমি দেখলাম অনেক কমেন্ট আমি পড়লাম। কমেন্টসে অনেকেই লিখেছেন যে কে করলো বা কারা করলো। কেউ কেউ লিখেছেন খুব বাজে ধরনের কাজ, এরকম একটা করাটা ঠিক না। আবার অনেকেই প্রশ্ন করেছেন কে করেছে সেটা জানা যায়নি। আমি উত্তরটা দিচ্ছি, না, জানা যায়নি। এগুলো জানা যায় না। এগুলো দেখুন খুব ব্যাপার, সিক্রেট ব্যাপার। আর তারা একটা অভিজাত ফ্যামিলি, অত শত জানেন না। তবে যেসব জায়গায় গেছিলেন তারা বলেছিলেন যে কালা জাদু করা হয়েছে, কিন্তু কে করেছে বা কিছু তারা সে সম্পর্কে কিছু আইডিয়া দিতে পারেননি। আবার একজন লিখেছেন, এক দিদিভাই, যে এটা কে করেছিল বা সেটা কি জানা গেছে? কেন এটা করতে অনেক খরচা সাপেক্ষ, মানে বিশাল ব্যয় হয় নাকি। আমি জানি না, কারণ এই সম্পর্কে তো আমার কোনো আইডিয়া নেই কি ব্যয় হয় বা না হয়। তা যাই হোক, তবু আমি বলি, ঘটনাগুলো আপনারা শুনবেন, খালি ঘটনা শোনার জন্যই শুনবেন। এগুলোকে আত্মস্থ করবার চেষ্টা করবেন না। কারোর সঙ্গে হয়েছে বলে আমার সঙ্গে আপনার সঙ্গে হবে এমন কোনো কথা নেই। তবে যারা শেয়ার করেছেন আমার সঙ্গে, আমি সেটা খালি শেয়ার করি মাত্র। এর কিন্তু কোনো ঘটনা সত্যতা যাচাই অশরীরী চ্যানেল করেনি বা করতে যাওয়াটাও সম্ভব নয়। তো চলুন আমি প্রথমে 2012 সালের একটা ঘটনা আপনাদের শোনাই। 2012 সাল। তো এই 2012 সালের ঘটনাটা আমাকে পাঠিয়েছেন অঞ্জন কুমার রায়, বাঁকুড়া থেকে। ইনি শিক্ষক, ঠিক আছে? তো 2012 সালে ঘটনাটা কি হয়েছিল, এই যে অঞ্জন কুমার রায়, এনার যিনি জামাইবাবু, তার বন্ধুর বিয়েতে জামাইবাবুকে নেমন্তন্ন করে। তিনি যেতে পারেননি। ইনি বর্ধমান হাই স্কুলের শিক্ষকতা করতেন। তো উনি তখন যেতে পারেন, মানে বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রামে এই অঞ্জন কুমার রায়ের যিনি জামাইবাবু ভগ্নিপতি, তার বন্ধু থাকে। তার বিয়েতে নেমন্তন্ন করেছিলেন ওনাকে, উনি আসতে পারেন। স্কুলে শিক্ষকতা করেন। তো যাই হোক, এবারে একটা তো ভদ্রতা বলে একটা জিনিস তো আছে। তো যাই হোক, উনি বেশ কিছুদিন বাদে যে নেমন্তন্ন করেছিল, যাওয়া হয়নি, যাই এবার ঘুরে আসে। তো সেই বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। গিয়ে তখন এই ঘটনাটা উনি জানতে পারেন, এবং সেই সূত্র মারফতই ঘটনাটা যেটা জানা যাচ্ছে, যে 2012 সালে এনার জামাইবাবুর সেই বন্ধু বিয়ে করে এবং নতুন বউ বাড়িতে এসছে। এবার দেখুন, নতুন বউ বাড়িতে আসলে পরে না, অনেক, মানে বাড়ির যারা গৃহকর্ত্রী আছেন, বিশেষত এই নিজের শাশুড়ি, তারপরে কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি, পাড়াতুতো শাশুড়ি, বিভিন্ন, তারা আবার পারিবারিক নানা আচরণবিধি নতুন বউকে শিখিয়ে দেন, যে এটা করা যাবে না, এই পরিবারে এটা নিয়ম না, অমুকটা করা যাবে না, নানা রকম আচরণবিধি। কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো, তার উপরে, নতুন বইয়ের উপরে কোনো বিধি নিষেধ কিচ্ছু ছিল না। তা একেবারে কিছু ছিল না বললে কি হবে, খালি একটা ছিল। কি ছিল? যে বিকালের দিকে বাড়ির পিছনে যে বাগানটা আছে, আর বাগান সংলগ্ন একটা খাল বয়ে গেছে, ওটা সেচ খাল। ওখান থেকে ওই জল সেচ করে চাষের জমিতে জল দেওয়া হতো। ওই খালের পর থেকে কিন্তু ধুধু প্রান্ত, আর কিচ্ছু নেই, কোনো বাড়িঘর দেখা যায় না। বিকেলে ওইখানে যাওয়া যাবে না। এবার এই পিছনের বাগানটা, মানে আমি বলছি আপনারা বুঝবেন, পিছনের বাগান মানে ওই ওনার জামাইবাবুর বন্ধুর যে বাড়িটা ছিল, পিছনের দিকে কিছুটা এক্সট্রা জমি ছিল। তো সেখানে এনারা ওই একটা আম গাছ, দুটো আম গাছ, একটা কাঁঠাল গাছ, গোটা দিনে পেঁপে গাছ, আর আপনার ওই লেবু গাছ, হ্যাঁ, বিভিন্ন কাগজি লেবু, গন্ধরাজ লেবু, এই সমস্ত গাছ, আর লঙ্কা গাছ, এইগুলো কিন্তু ছিল। এই নিয়ে একটা বাগান ছিল। কাঁঠাল গাছ একটা ছিল। এবং ওই পিছনের ওই এক্সট্রা ওই যে জায়গাটা, ওই বাগানটা, ওটা একটা ওই বেড়ার চটা দিয়ে একদম উঁচু করে ঘেরা ছিল। বুঝতে পেরেছেন? কারণ ওখানে বিকেলে যেতে বারণ, এবং ওই খাল।
এবং ওর পাশ থেকে কিন্তু খালটা বয়ে গেছে। মানে কাঁঠাল গাছটা যেখান থেকে উঠেছে আমি বলি, সেটা একেবারে ওই যে মানে বেড়ার দেয়া, বাউন্ডারি দেয়া বাগানের, ওর একদম গোড়া দিয়ে, মানে তার যে ডালপালা বা কাঁঠাল হয়ে থাকে সেটা ওই খালের উপরের দিকে মানে উঠে গেছে তার ডালপালা। ঠিক আছে, কাঁঠাল গাছ একটু ছড়ানো, একদম গায়ে লাগানো খালটা। তো ওখানে যাওয়া বারণ বিকেলে পরে। এখন নতুন বউ সে ভাবে যে কি ব্যাপার, এখানে যাওয়া বারণ কেন? মানে হঠাৎই বিকেলে তো অনেকে একটু সামনে রাস্তায় বেরোয় বা ইয়েতে যায়, যদিও ওটা খুব গ্রাম্য পরিবেশ, চারিদিকে মাঠ ঘাটে, কিন্তু ওখানে যেতে বারণ কেন? ওখানে যে বসে তো একটু হাওয়াও খাওয়া যায়, তো বারণ। এবারে আমি এদের পরিবারটা একটু বলে নিই। এদের পরিবারটা কিন্তু ওই ওর জামাইবাবুর, এনার জামাইবাবুর বন্ধুর যে পরিবারটা, সেটা ছিল ওই বন্ধু, তার নতুন বিয়ে করা বউ, তার দাদা, তার বয়স্ক মা এবং একজন বয়স্কা কাকিমা, এই কজন ছিল। কারণ ওই বন্ধুর জেঠু, জেঠিমা এবং বাবা তিনজনে মারা গেছিল। ঠিক আছে, আর এই দাদার বউ যিনি, তিনি 8 বছর আগে নিরুদ্দেশ। মানে আমার বন্ধুর যে জামাইবাবুর বন্ধুর যিনি বড় ভাই, তার স্ত্রী 8 বছর আগে নিরুদ্দেশ, এইটুকু মোটামুটি জানা যায়। তো যাই হোক, এখন নতুন বউকে তো বলেছে যে বাড়ির পিছন দিকে যাওয়া যাবে না। বউটি কিন্তু খুব কৌতূহল এইটা নিয়ে, কি ব্যাপার, কেন ভাই যাওয়া যাবে না, কি কারণ? তাই তো সুযোগ পাচ্ছে না বাড়ির লোকের চোখ এড়িয়ে যে পিছন দিকটায় যাবে, পিছনের বাগান বা খালের দিকটাতে যাবে, সুযোগ পাচ্ছে না। একদিন দুর্যোগে সুযোগ চলে এলো। মানে বাড়িতে বোধহয় কোনো অনুষ্ঠান ছিল এবং সেখানে দুপুরে খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল। এবার অতিথি অভ্যাগতরা এসছে, অতিথি অভ্যাগতরা এসছেন, তা তারা খাওয়া দাওয়া করেছেন। এখন বাড়িতে একটু লোকজন, তো ওই নতুন বউ করেছে কি, ওই এঁঠো থালা বাসনগুলো নিয়ে সবার নজর এড়িয়ে ওই খালের ওখানে ধুতে গেছে। এবার ওই খালের ওখানে ধুতে গেছে, বাড়িতে তো আর তো কেউ নজর করছে না, কারণ 2-4জন লোকজন রয়েছে বাড়িতে। বসে 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 ওই বাসনগুলোকে মাজছে আর ওই খালের জলে ওই ধুয়ে 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 ওখানে রাখছে। বাড়িতে এসে পরে টিউবওয়েলের জল দিয়ে ধুয়ে নেবে, যাই হোক। তো খালের জলে বাসনগুলো ধুচ্ছে। এবারে ওই ধুতে ধুতে সন্ধে হয়ে গেছে এবং খুব দূরে দূরে বাড়ি থেকে শাঁখের আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে শঙ্খ বাজছে, সন্ধে হয়ে গেছে। তখন বউটা বললো, এড়িয়ে সন্ধে হয়ে গেছে, তড়িঘড়ি ওই থালা বাসন ধুয়ে নিয়ে ঘরে চলে এসছে। কেউ আর খেয়াল করেনি এটা। তো সেদিন তো কিছু হলোই না, কিচ্ছু হলো না। এইবারে এই বউটি করতে লাগলো কি জানেন, মানে বাড়ির লোকের নজর এড়িয়ে এই থালা বাসন নিয়ে ওই খালের জলে চলে যেত। খালের ওই ঘাটটায়, ওইখানটায় বসে এ থালা বাসন ধুত। তা একদিন ঠিক এরকম গেছে, গিয়ে ওইখানে থালা বাসন ধুচ্ছে, হঠাৎ মনে হলো কেউ পিছন দিক দিয়ে ঠেলা দিল, জলের মধ্যে পড়লো। আর কেউ যেন মনে হচ্ছে মুখটা চিপে ধরে রেখে দিয়েছে। এর কিছু করার ক্ষমতা নেই। এনার যখন জ্ঞান এসছে তখন দেখছে বিছানায় শুয়ে আছে, পাশে এনার হাজব্যান্ড, এনার দাদা, মানে ভাসুর, সব দাঁড়ানো। তো আমাকে বললেন যে তোমাকে বারণ করেছি যে পিছন দিকে যাবে না, তুমি কেন ওখানে গেছিলে, কি হয়েছিল? বকাঝকা করেছে, স্বাভাবিক। দেখুন, প্রথম দিন কিছু হয়নি, তারপরেও একদিন দুদিন গেছে, কিছু হয়নি, ফট করে একদিনকে এরকম হয়ে গেল। এইবারে এই নতুন বউয়ের কৌতূহল আরো চেপে গেল, এর খ্যাপামিটা আরো বেড়ে গেছে। খ্যাপামি বলুন, পাকামি বলুন, আরো বেড়ে গেল। তো বেড়ে গেল কি, এ রাতের বেলায় স্বামীকে চেপে ধরেছে, চেপে ধরে জিজ্ঞাসা করছে যে তুমি সত্যি করে বলো যে এর রহস্যটা কি। কারণ আমি তো এই বাড়ির বউ হয়েছি, আমার তো জানার দরকার
কি ব্যাপারটা। প্রথমে তার স্বামী গাঁই গুঁই করে তারপরে বলছে যে ওনার যে দাদা, বলে আমার দাদার স্ত্রী খুব মানে একটু মানসিক ওর একটা ব্যাপার ছিল, মানে কথায় কথায় উচ্চণ্ড রাগ, আর কথায় কথায় বলতো বিষ খেয়ে মরবো, গলায় দড়ি দেবো, এই ধরনের দিয়ে কখনো কখনো বাড়ির থেকে বেরিয়ে যাওয়া, ঠিক এই ধরনের আচরণ করতো। তো ঠিক এইরকম একদিন করেছে কি, মানে ছোটখাটো ব্যাপার নিয়ে এরকম করতো, একটু মানসিক বিকারগ্রস্ত ছিল। তো যাই হোক, এরকম একদিন করেছে কি, দুপুরে খাওয়া দাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই দাদার বউকে। তো প্রচুর খোঁজাখুঁজি হয়েছে, এদিক সেদিক, প্রচুর আত্মীয় স্বজন হেনা তেনা দিয়ে সব জায়গা দিয়ে খোঁজাখুঁজি অত হলো, কিন্তু পাওয়া গেল না। অবশেষে পাওয়া গেল কোথায় জানেন? এদের যে এক্সট্রা বাগানটা আছে যেন পিছনের দিকে, ওই যে চটা দিয়ে ঘেরা যে বাগানটা আছে, যেখানে আম গাছ, দুটো আম গাছ, একটা কাঁঠাল গাছ এই রয়েছে, ওই কাঁঠাল গাছের উপরে গলায় দড়ি দেওয়া অবস্থায়, ঝুলন্ত অবস্থায় না বউকে, মানে দাদার বউকে উদ্ধার করা হলো। কিন্তু যখন বিয়ের সম্বন্ধ হয়েছিল তখন বলেছিল যে বড় ভাইয়ের স্ত্রী নেই, 8 বছর আগে কোথাও চলে গেছে নিরুদ্দেশে, এইটাই জানতো। কিন্তু এবার জানাজানিটা হলো, বউটা জানলো যে এই, তাহলে আমার যে বড় যা, সে এইভাবে ওই কাঁঠাল গাছে গলায় দড়ি দিয়ে মরেছে। এরপরে এনার হাজবেন্ড বলতে লাগলেন, বলল আমার এই বৌদি এই সুইসাইড করার 4-5 দিন পরে, বলে আমার জেঠিমা ওই খালের মধ্যে কোনো কাপড় জামা বা কোনো কিছু কিছু ধুতে গেছে, কি বাসনপত্র কিছু। বলছে 4-5 দিন বাদে আমার ঠাকুমার দেহ ওই খালের থেকে ভেসে ওঠে। ঠাকুমাকে পাওয়া যাচ্ছে, এই জেঠিমা, সরি ঠাকুমা বলছি, জেঠিমাকে পাওয়া যাচ্ছে না, জেঠিমার খালের দেহটা ভেসে ওঠে। এবং পোস্টমর্টম করে দেখা যায় যে তার বুকের পাঁজর এরকম মানে ভেঙে গেছে, এবং ফুসফুস আক্রান্ত হয়েছে, মানে ফুসফুসেও চোট লেগে ব্লিডিং হয়ে মারা গেছে। বলছে যে একটা বড় কাঁঠাল পাওয়া গেছিল, বলছে এই কাঁঠালটা কি করে ওনার বুকের পরে এসে পড়লো। ওই যে বেড়া দেয়া যে কাঁঠাল গাছটা, যেটা বলেছি আমি, শাখা পোশাখা বিস্তৃত করে বেশ অনেক উঁচুতে উঠে গেছে, ওখানে প্রচুর কাঁঠাল টাঠাল হয়। তো ওই একটা কাঁঠাল নাকি ওনার বুকের পরে পড়েছিল, মানে কাঁঠালটা পাওয়া গেছিল ওই খালের জলে। সেটা কি করে বুকের, তাহলে পোস্টমর্টমে ওই রিপোর্ট বেরোতো না যে বুকের পাঁজরের হাড় ভাঙা এবং ফুসফুসটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কাঁঠালটা পাওয়া গেছে। তা এইভাবে জেঠিমা মারা যায়। তা এই কথাটা নতুন বউটি কিন্তু শুনলো বা জানলো। এবার জানার পরে জানেন তো, এর পাখামি আরো বেড়ে যায়, মানে পিপিলিকার পাখা ওঠে মরিবার তলে। ভাই বারণ করেছে, কেন যাচ্ছেন আপনি ওখানে বারবার, কি দরকার? এ করেছি কি, একদিনকে রাতের বেলা চুপি সারে, এর হাজবেন্ড বলতে তখন ঘুমাচ্ছে, ওই সময় বেরিয়ে গেছে, বেরিয়ে ওই পিছন দিকে গিয়ে ওই খালের ধারে একটা গাছের নিচে চুপচাপ বসে আছে। আর ওই যে চারপাশে ওই পিছন দিকে যে এক্সট্রা জমিতে বাগানটা ছিল, ওইখানে না একটা টিমে একটা বাতি, একটা ওই 40 ওয়াট বা 100 ওয়াটের একটা বাল্ব ওখানে জ্বালা থাকতো। ওই দিকে ঘন ঘন বসে ওখানে তাকাচ্ছে, একটা গাছের ধারে বসে, দেখি কিছু দেখা যায় কিনা। চারপাশ একদম নিস্তব্ধ। হঠাৎ দেখছে যে ওই কাঁঠাল গাছের ওখান থেকে, মানে চারপের সরীসৃপ জীব যেরকম ভাবে নামে, সেরকম ভাবে দুটো পা এরকম আর হাত দিয়ে এরকম কাঁঠাল গাছ থেকে নেমে আসছে কেউ। এবং নেমে এসে সে ওইখানে খালের ধারে ঝুঁকে পড়ে কাউকে ডাকছে, কোনো একটা কর্কশ গলা। এবং সেখান থেকে খানিকক্ষণ বাদে দেখতে পাচ্ছি খালের ভিতর থেকে এক বুড়ি ভদ্রমহিলা, সে এইরকম সেই জল হাঁকড়ে হাঁকড়ে সে উপরে উঠে আসছে। এই নতুন বইয়ের তখন অবস্থা খুব খারাপ, এতো বুঝে গেছে। এইবার এখান থেকে ছুটে পালাতে গেছে, পালাতে গিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখছে এরা দুজনে একে দেখে ব্যঙ্গাত্মক হাসি যেরকম হয় সেরকম হাসছে। ওই নতুন বউ ওখানে হুচট খেয়ে পড়ে গেল, পড়ে গিয়ে তার বাম হাতের কবজিটা ভেঙে গেল, আর মুখে এমন চোট পেয়েছিল, মানে পুরো রক্তারক্তি হয়ে গেছিল, যে ওই নতুন বউ
সে আর ভালোভাবে কথা বলতে পারত না, মানে তার বাকশক্তি রহিত হয়ে গেছিল, কথাই বলতে পারতো না, মানে মুখে এত জোরে আঘাত পেয়েছিল, হয়তো জিভ টিপ কোনো কিছু নষ্ট হয়ে গেছিল বা কেটে গেছিল, যাই হোক, যার জন্য সে তার বাকশক্তি হারিয়ে ফেলেছিল। তো এই ঘটনাটা জানা যায়, এবং এই ঘটনা পাঠিয়েছে বাঁকুড়া থেকে অঞ্জন কুমার রায়, অনেক ধন্যবাদ ঘটনাটা পাঠাবার জন্য। চলুনের পরে আমি আর একটা ঘটনা বলি। এই ঘটনাটা দেখুন, আমি এর আগে আপনাদের একটা ঘটনা বলেছি যে লাটাগুড়ির পরে, তো তখন কোনো একজন এখানে কমেন্ট করেছিলেন, আচ্ছা এটা কি মূর্তি নদীর ধারে? মূর্তি নদী, ময়দিগ্গু তয়তরে রশ্মি বোধ হয় মূর্তি নদীর ধারে, যদিও আমি নাম এটা জানতাম না এবং সেটা কোথায় আমি দেখিনি এটাকে। তা আমি বললাম, তখন লিখেছিলাম যে দেখুন আমি তো নামটা জানি না, কমেন্টসে আমি লিখেছিলাম রিপ্লাইতে যে আমি তো নামটা জানি না, তবে আপনি যে নদীটার কথা বললেন সেটা নিয়ে একটা ঘটনা কিন্তু আমার কাছে আছে। এবার নদীটা কোথায় অবস্থিত আমি তো জানি না, কারণ আমি লাটাগুড়ির ঘটনা বলতে গিয়ে বলেছিলাম, তারা কোন নদী আমাকে কিন্তু বলেনি। এবং একটি মেয়ে এসে বলেছিল আমি লাটাগুড়ির মেয়ে, এখানে কোনোদিন এরকম ভূত আছে অমুক আছে। আরে ভাই, আপনি কি করে জানেন? আমি তো দমদমে থাকি, দমদমের কোথায় কি হচ্ছে সব কি আমি জানি? তাই একটা ট্যুরিস্ট স্পটে যখন কেউ যায়, সে যখন কোনো কিছু ফেস করে, সে কি আপনার কানে কানে এসে বলবে, না সেই আপনার সেই হোটেলের মালিক আপনার কানে কানে এসে বলবে? আপনি কিছু জানেন না, আমি কি সব জানি নাকি? আমি দমদমে থাকি বলে আমি দমদমে সব জানি? দেখা যাবে যে যে বিহারে থাকে বা ঝাড়খণ্ডে থাকে, সে আমার দমদমের খবর জানে কোনো একটা পার্টিকুলার জায়গার, অথচ আমি জানি না। এগুলো হয়, এগুলো আপনার তো জানার কথা না, আপনি যেখানকার মেয়েই হন। আমি আর কি বলবো, ওনাকে কিছু বলার নেই, শুনুন। তো যাই হোক, আমি ঘটনায় যাই। এই ঘটনাটা গত বছর 2024-এ, এই ছেলেটি মুসলিম, বুঝলেন? এই ছেলেটি মুসলিম এবং এই সরকারি চাকরি করে। কোন পদে চাকরি করে বা কোথায় আছে, পোস্টিং আছে, আমি কিন্তু সবটা জানি। কিন্তু দেখুন, একটা সরকারি চাকরি করে, তো আমি নাম নেব না, যার জন্য এই মুসলিম ছেলেটির নামও নিলাম না। এ বীরভূম ডিস্ট্রিক্টে শান্তিনিকেতনে থাকে, শান্তিনিকেতনের বাড়ি, আমি বলে দিলাম। তো যাই হোক, বলছে 2024-এর 29শে জুন থেকে 1 জুলাই পর্যন্ত আমরা একটা ট্রেনিংয়ে যাই জলপাইগুড়ি। এখানেও জলপাইগুড়িটা উল্লেখ করেছে, সেই জন্যই বললাম জলপাইগুড়িতে যাই। এবং ওখানে বলছে মূর্তি নদী ম্যাল, এই কথাটা উচ্চারণ করেছে, মূর্তি নদী ম্যাল ওর কাছাকাছি একটা রিসর্টে এরা ওঠে। এবং শুধু একটা রিসর্ট না, আরও একটা হোটেল নিতে হয়েছে, কারণ বলছে যে এই ট্রেনিংয়ের জন্য মানে আধিকারিক এবং ট্রেনির সংখ্যা যত ছিল, মানে প্রায় বলছে 200 জনের মতো লোক গেছিল। এবং বলছে যে দুটো রিসর্টের নাম নিয়েছে, যে পুরো ভাড়া করা হয়েছিল। এবং যে রিসর্টটায় ও ছিল সেটারও আমি জানি, যেটা মানে অন্য আর একটা রিসর্ট সেটারও বা হোটেল, সেটার নামও আমি জানি, কিন্তু আমি নিচ্ছি না ইউটিউব, আমি কোনো জায়গার নাম নিতে চাই না। তো বলছে যে যে রিসর্টটাতে আমি ছিলাম ওটার উপরে আমার ঘর ছিল, আমাদের আমি আর দুজন কলিগ, আমাদের ঘরটার নম্বর ছিল 215। ঘরের ছবি আমাকে পাঠিয়েছে, বাথরুমের ছবি পাঠিয়েছে, সব পাঠিয়েছে, আছে, কিন্তু আমি তো সেগুলো দিতে পারি না, ঠিক আছে? ওটা একটা ব্যবসায়িক কেন্দ্র, আমি কেন দেবো? তো যাই হোক, আমি দেখে নিয়েছি। তো এবার এই 215 নম্বর ঘরে ও বলছে যে প্রথম দিন নির্বিঘ্নে কেটেছে, কোনো অসুবিধা নেই, ট্রেনিং সেরেছে। বলে ঝামেলাটা হলো সেকেন্ড দিন এবং থার্ড দিন, মানে আমাদের 3 দিনের ট্রেনিং ছিল এবং ফোর্থ ডে আমাদের চলে আসার কথা, কিন্তু ঘটনাটা ঘটে আমার সঙ্গে সেকেন্ড দিন এবং থার্ড দিন, দ্বিতীয় এবং তৃতীয় দিন, এবং আসার দিন সকালবেলাতে। ঘটনাটা কি ছিল, বলছে প্রথম দিন তো ঠিকঠাকভাবে চলে গেল, বলছে সেকেন্ড দিন বলে ট্রেনিং শেষে ক্লান্ত, তারপরে তো প্লাস এতটা জার্নি করে গেছি আগের দিন। তা ট্রেনিং শেষ করে রাতের খাবার টাবার খেয়ে বললো আমরা 215 নম্বর ঘরে 3 বেডের ওই যে 3 বেডের ইয়ে আছে, ওখানে আমরা শুয়েছি। বললো আমি খাটের একদম ডান দিকে একটা ধারে। বললো তারপরে আমার মাঝখানে একজন কলিগ আর তার পাশে একজন, বাম দিকে আরেকজন কলিগ,
এরকম শুয়ে আছে। বললো এত বৃষ্টি হচ্ছে মুষলধারে, প্রচন্ড বৃষ্টি, মানে বাইরে তুমুল বৃষ্টি, আর ওই মূর্তি নদীর জল যে বয়ে যাচ্ছে কলকল কলকল করে, বলে শব্দটা পাচ্ছি। আর ওই নদীর ওপারের ওই জঙ্গল থেকে ময়ূরের ডাক আসতে, বলছে একটা হন্টেড পরিস্থিতি মানে সৃষ্টি করেছে। তো যাই হোক, তো সারাদিন ট্রেনিং শেষে খুব ক্লান্ত, ঘুমিয়ে গেছি জানেন। আমার দুই কলিগও তারাও ঘুমাচ্ছে, আমি ঘুমিয়ে গেছি। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, রাত কত আমি কিন্তু দেখিনি। বলছে আমার পায়ের দিকে, আমার ডান পায়ে ঠিক এইরকম ভাবে গোড়ালি থেকে একদম উপর পর্যন্ত স্পর্শ করলে বা সুড়সুড়ি দিলে ঠিক যেরকম হয়, সেরকম একটা ঠান্ডা হাতের স্পর্শ আমি পায়ে পাচ্ছি। এবং সেই স্পর্শটা এমন যে আমার সেই স্পর্শটা মানে আমার শির দ্বারাবে আমার পিঠ পর্যন্ত আমার মানে ছড়িয়ে যাচ্ছে। সেই স্পর্শটা এমনই, মানে পিঠ পর্যন্ত আমার মানে পুরো আমাকে ইয়ে করে দিচ্ছে। বললাম আমি, আমার শরীরটা পুরো ফ্রিজ হয়ে গেছে। বলছে কিছুক্ষণ বাদে আমি উঠে বসি, কিন্তু উঠে বসে আমি কাউকে কোথাও দেখতে পাই না। রাত তখন কত আমি তাও জানি না, আমি কাউকে ডাকিনি, কিছু বলিও নি। আমি খালি দেখলাম যে আমার পাশের দুই কলিগ যারা, যে মাঝখানে এবং বাম দিকে শুয়ে আছে, তারা অঘরে ঘুমিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি সেটাতে বলছে, সেটাতে আমার আর ঘুম আসেনি, আমি ঘুমাইনি। তো যাই হোক, আগের দিন রাত্রে ভালো ঘুম হয়নি, পরদিন সকালে তো আবার তো ট্রেনিং, বুঝতে পেরেছেন? তো ট্রেনিং চলছে চলছে, এইবার এটা মানে কিন্তু ফার্স্ট ডে চলে গেল, সেকেন্ড ডেতে এই গেল, থার্ড ডেতে কিন্তু বলে ট্রেনিং চলছে। বলে বেলা 12টা 12:30 বাজে, ট্রেনিং চলছে হলে। তো আমার টয়লেটে যাবার প্রয়োজন হয়, এবং আমি ট্রেনিং হল ছেড়ে বেরিয়ে আসি, তখন 12টা 12:30 বাজে। আমি সোজা 215 নম্বর ঘরে আসি, এবং বাথরুমটা খুলে বাথরুমের দরজা দিয়ে আমি কোমোডে আমি বসে আছি। বললো হঠাৎ মনে হলো কেউ ফু দিলে, মানে গালের এইখানে ফু দিলে যেমন একটা ঠান্ডা হাওয়া, আর সেই হাওয়ার গতিবেগটা এমন, বলছে আমি তো এইরকম সোজা বসে আছি, আমার মুখটা এরকম হেলে গেল ওই হাওয়াতে। এত জোর, তাহলে কত জোরে হাওয়া হতে পারে, ঠান্ডা হাওয়াটা আপনি চিন্তা করুন। যে বলছে আমার মাথাটা এরকম সরে গেল। তো আমি ভাবলাম কি জানি, বাইরে বোধহয় মানে এরকম পাহাড়ি জায়গা, তো হাওয়া টাওয়া দিচ্ছে হয়তো। পরে যখন সম্বিতটা ফিরল, আমি দেখলাম যে বাথরুমের উপরে তো ছোট্ট একটা ঘুলঘুলি মতো রয়েছে, এখান থেকে এত জোরে হাওয়া কি করে দেবে। যাই হোক, এটাকেও আমি কিন্তু ওভার ইয়ে করে আমি চলে গেলাম, আবার ট্রেনিং হলে আমি চলে গেলাম, এটাকে আমি গায়ে মাখলাম। কিন্তু হলো এই 2 দিন। এইবারে ঠিক ওই দিনই, থার্ড ডে, আমি রাত্রে আমি শুয়ে আছি। ট্রেনিং এর শেষে খুব ক্লান্ত লাগতো, ডিনার টিনার খেয়ে শুয়ে আছি, আমার কলিগরাও শুয়ে আছে। বললো ঠিক রাত 1:15, বললো সেদিন আমি কাকু ঘড়ি দেখেছিলাম, 1:15 আমার মাথায় এবং কপালের ঠান্ডা হাতের স্পর্শ একদম পরিষ্কার, কেউ হাত এরম দিয়েছে। আমি ধড়মড় করে উঠে বসি, আলো জ্বালি, এবং ঘড়িতে দেখি 1:15 বাজে, মানে 1:15 রাত। তো আমি তখন আমার এই কলিগ দুজনকে ডাকি, ডেকে ওদের বলি সব ঘটনা, আগের দিন কি ঘটেছে, মানে আমি বাথরুমে যাওয়াতে আমার কি ঘটেছে আমি সব বলি। ওরা কিন্তু খানিকটা আমাকে ঠাট্টা করলো, এবং আমাকে ঘুমিয়ে পড়তে বললো। মানে এই দৌড়, তুই কি সব বলছিস, দৌড়, শুয়ে পড়তো, ঠিক এইরকম একটা ভাব, মানে নেগলেক্ট করে। বলে আমি আর কিছু বলিনি, আমি শুয়ে পড়ি। পরদিন সকালবেলায় বললো ব্রাশ টাশ করে, বলে এবার আমাদের ফিরে আসার দিন ওই দিন। তো আমার দুই কলিগ, তারা লাগেজ নিয়ে তারা নিচে নেমে গেছে। বললো আমি ভাবছি যে এতটা জার্নি করব, আমি দাড়িটা কেটে স্নান করে নিই। বলে ব্রেকফাস্ট আমার হয়ে গেছে, দাড়িটা কেটে যা স্নান করবো। অনেকে তখনও ব্রেকফাস্ট করছে, একটু টাইম আছে। তো বলছে আমি বাথরুমে ঢুকে দাড়ি কাটছি কাকু। বলছে আপনি বললে বিশ্বাস করবেন না, মানুষের তো একটা সিক্স সেন্স থাকে, ষষ্ঠ ইন্দ্রিয় একটা বলে একটা ব্যাপার আছে, এই সিক্স সেন্সটা আমার কাজ করে গেছে। বলছে আমি দাড়িটা কাটছি, মনে হচ্ছে আমার পিছনে কেউ দাঁড়ান। আমি না চকিতে ঘুরে গেছি, মানে আমি তো কনফার্ম যে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে।
কিন্তু আমি চকিতে পিছন দিকে আমি ঘুরে দেখি কেউ নেই। এইবারে আমি গাড়ি কাটা শেষ করে আমি যখন তোয়ালে দিয়ে ডানগাল বাগাল এরকম মুছছি, যখন বাগালে এরকম করে আমি তোয়ালে দিয়ে এরকম এই সাবানের এটা আমি মুছছি, তখন আমার মনে হলো আমার ডান দিকের এই গালটায় কেউ যেন ঠান্ডা হাতের একটা স্পর্শ এরকম বুলিয়ে দিল। বুঝতে পেরেছেন? বললো আমি আর নেই ওখানে। বললো আমি দেন অ্যান্ড দেয়ার আমার ওই রেজার ফেজার তাড়াতাড়ি ব্যাগের মধ্যে ভরে পুরো আমি মানে পুরো জামা প্যান্টটা পরারও সময় পাইনি। আমি লাগেজ নিয়ে আমি সোজা নিচে নেমে চলে এসেছি রিসেপশনে। আমি রিসেপশনে চলে এসেছি এবং রিসেপশনে এসে তারপরে আমি পুরো ফিট হয়ে গেছি ওখানে একটা সাইডে গিয়ে ফিরে আসার জন্য। কাকু আমি জানি না এটা আমার সাথে কি হলো, আমি বলতে পারবো না। তবে রিসর্টেই এবং পাশের হোটেলটাও এই আমাকে পরিষ্কার বলে দিয়েছিল, কিন্তু আমি তো জানেন আমি এটা ইউটিউবে আমি এই সমস্ত কোনো প্রতিষ্ঠান, কোনো হসপিটাল, কোনো হোটেল, কোনো জায়গা আমি নাম নিই। নাম নেওয়াটা একটা বিরোধী কাজ হয়ে যায়, এটা আমি করবো না কখনো, আর করিও নি। তো যাই হোক, এমনকি কেউ কমেন্টে জানতে চাইলে আমি বলি না যে নাম টামগুলো এগুলো ঠিক না, কারণ সবই একটা পর্যটনের ব্যাপার। তো আর ওইসব জায়গা হিল এরিয়া অনেকে যান, ঘুরতে টুরতে যান। দেখুন অনেকে আমাকে যখন এই গ্রুপে গল্প অনেকে মেসেজ করতেন যে এই তো যাচ্ছি কিরম ওরা। আমি বললাম আরে বিন্দাস ঘুরুন, এসব কেন চিন্তা করে? সব সময় এগুলো কি সব কিছু তো হয় নাকি? কদাচিৎ এগুলো ঘটে যায়, কারোর সাথে না কারোর সাথে ঘটে। তাই বলে কি সব জায়গাতে এই সমস্ত হয় না? কখনো কখনো বিন্দাস ঘুরুন, সব জায়গায় যান, ঘুরবেন ফিরবেন। এগুলোকে এত আমল দেওয়ার কোনো দরকার নেই। এগুলো কদাচিৎ কারোর সাথে হয়, কখনো সখনো হয়। চলুন আমি পরের ঘটনায় যাই। সুমন দত্ত, কুচবিহার থেকে লিখেছে যে এই ঘটনাটা হচ্ছে, আমি গ্রামটা একটুখানি বলে লিখে রেখেছি। ঘটনাটা আলিপুরদুয়ার জেলার শালকুমার গ্রামের একটা ছোট্ট গ্রাম্য জায়গা শালকুমার, আলিপুরদুয়ারের ওইখানকার একটা ঘটনা। এখানে এক স্বামী স্ত্রী, এরা নাম হচ্ছে মালতী রায়। এই মালতী রায় তার হাজবেন্ডকে নিয়ে ওই বাজারে শাক বিক্রি করত। বুঝতে পেরেছেন? শাক বিক্রি করত। এখন এই যারা বাজারে শাক পাতা বিক্রি করে না, দেখুন আপনারা বাজারে যান, তখন ওই চাষি ঘরের মেয়েরা আসে, তাদের এই গ্রাম্য দেখবেন ডিম নিয়ে আসে, কোনো শাক পাতা নিয়ে এরকম বসে, আমরা কিনি কিন্তু, ঠিক আছে? তা এই মালতী রায় করতো কি, ওই দিনে দুপুরে বিভিন্ন জঙ্গল ঝাপড়া এই সমস্ত জায়গায় যে বিভিন্ন শাক সংগ্রহ করতো। তারপর লেবু, ঠিক আছে, মানে ওই কাগজি লেবু বা গন্ধ লেবু এই সমস্ত গাছ সব জায়গা থেকে সংগ্রহ করতো। তার সব জায়গায় গাছও ছিল। ঘটনাটা আজ থেকে প্রায় 2000 সালের ঘটনা, 24 বছর হয়ে গেল। সেই সময় ঘটেছিল ঘটনাটা। তো ওই মালতী রায় তো এই সমস্ত শাক পাতা জোগাড় করে নিয়ে এসে, আর পরের দিন স্বামী যায়, দুজনে মিলে বসে বাজারে বিক্রি করে। এই দিয়ে কোনো রকম তাদের দিন গুজরান হয়। এবার ব্যাপারটা হচ্ছে কি, এক একটা এরিয়া ধরে এই শাক পাতা জঙ্গলে খোঁজ করতে করতে সেই জায়গাটা তো কিছুটা হয়ে যায়, খালি হয়ে যায়। আবার বর্ষা না পড়লে, আবার না হলে, আবার নতুন করে পাতা শাক পাতা না গজালে পরে আবার কী করে তুলবে? তো মালতীরা একদিন চিন্তা করছে, ওখানে পঞ্চনদীর পাড় বলে একটা আছে, পঞ্চনদীর পাড়ে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলটা সবাই অ্যাভয়েড করত, ওই জঙ্গলে যেত না। কিন্তু ওই জঙ্গলটার মধ্যে মানে হচ্ছে শাকের বিভিন্ন রকম শাক এবং লেবু টেবু এগুলো স্বর্গরাজ্য, কিন্তু ওখানে কেউ ঢুকতো না। একদিন রাতে শুয়ে ওই মালতী রায় তার স্বামীকে বলছে যে শোনো না, ওই পঞ্চনদীর পাড়ে ওইখানটাতে ওই জঙ্গলটায় গেলে কীরকম হয়, ওখানে তো প্রচুর জিনিস পাওয়া যাবে। ওনার হাজবেন্ড তখন বলছে খবরদার, আমরা গরিব মানুষ, না খেয়ে থাকবো, কিন্তু খবরদার ওখানে যাব, খবরদার ওখানে যার নাম করবে না। পেটে গামছা বেঁধে থাকবো, তবুও ওখানে যাবে না। ওই জায়গা একদম খারাপ, কেউ দিনের বেলায় ঢোকে। তো এই মালতী রায় ভাবছে যে কি আশ্চর্য, আমার পুরুষ মানুষ এ এত ভীতু।
কারণ ইতিপূর্বে সে ওখানে কোনোদিন যায়নি। তা নিজের হাজবেন্ড সম্বন্ধেই ভাবছে যে পুরুষ মানুষের এত ভীতু হয় কি করে, যে একটা জায়গায় যাবো জঙ্গলে, সেখান থেকে শাক পাতা তুলবো। এ করেছে কি জানেন, একদিন রাতের বেলায় বড় বড় যে প্লাস্টিকের থলে যেগুলো এরা নিয়ে যায় শাকটাক তুলতে, সেইটা নিয়ে গেছে, নিয়ে টর্চ সাথে বেরিয়ে গেছে একটু ভোর ভোর। বেশি দূর পড়ে না ইয়ে থেকে, কিন্তু ওখানে কেউ যায় না। ওর পাশে একটা বড় পুকুর আছে, সেই পুকুরে মাছ চাষ হয়, ঠিক আছে। এইবারে এ গিয়ে ওই জঙ্গলে ঢুকেছে। যখন ওইখানে জঙ্গলে ঢুকেছে তখন ধরুন 3:40 ভোর ভোর 3:40, কিন্তু অন্ধকার। এ তো দেখছে মানে স্বর্গরাজ্য, শাক ফাক তুলে, নানা রকমের শাক তুলে, মানে ব্যাগ খালি 3টে প্লাস্টিকের ব্যাগ ভরে ফেলেছে। আর লেবু, মানে কত সে জামির লেবু, গন্ধরাজ লেবু, এই লেবু তো গাছ, কেউ তো ঢোকে না ওখানে। আর দিনের বেলায় ওখানে ঢোকাটা আবার অসম্ভব ব্যাপার। দিনের বেলাও ভয় কেউ যায় না, কিন্তু দিনের বেলা কেউ যদি দেখে ফেলে ওখানে ঢুকেছে, ঢুকে এইসব ছিটছে পিটছে, তাহলে নানা রকম করতে পারে। হ্যাঁ, তুমি এখানে ঢুকেছো কেন, ঢুকে এগুলো কেন নেবে তুমি, অমুক তমুক এগুলো, যাই হোক এইসব ব্যাপার থাকে। ওই জন্য রাতের বেলায়ও গেছে, ভোর রাতে। এবারে 3:40 সব মানে ব্যাগ ভর্তি করে সমস্ত সেগুলো সব ঢুকিয়েছে, ঢুকিয়ে লেবু টেবু সমস্ত পেড়েছে। পেড়ে এ তখন পরিশ্রান্ত একটা লেবু গাছের ওই ঝোপের নিচে বসে, হাতে কিন্তু একটা টর্চ, একটু বিশ্রাম নিচ্ছে বা আলো ফোটার করছে। তখন শুনছে একটা মহিলার কান্নার আওয়াজ। এই মিনতি রায়, এই মালতী রায় কান্নার আওয়াজটা যখন শুনছে তখন বলছে, আরে এখানে মহিলার কান্নার আওয়াজ, এখানে তো আমি একা ঢুকেছি, তাহলে এখানে কি আরো কেউ আসে? আর কাঁদছে কেন? অনেকক্ষণ ধরে শুনছে, চারপাশটা তো পরিষ্কার হয়নি তখন। এরপরে যা দৃশ্য দেখেছে, টর্চটা বোধহয় এদিক ওদিক মেরেছি, দেখছে এক মহিলা, তার মাথাটা নেই, সেই মাথাটা সে নিজে হাতে করে চারপাশ ঘুরে বেড়াচ্ছে আর কাঁদছে। ওইটা দেখে আর নিতে পারেনি ভাই মালতী রায়, বুঝতে পেরেছেন? ওই লেবু গাছের ওই যে ঝোপ আছে, ওই জঙ্গলে লেবু গাছের তলে কোনো রকমে নিজের বডিটাকে মানে আড়াল করে রেখেছে, মানে খানিকটা শুয়ে পড়ার মতো অবস্থা। কিন্তু তবুও দেখছে যে ওই মহিলা, সে ওইভাবে তার কাটা মুন্ডুটা হাতে ধরে ওইভাবে ঘুরছে। এইবারে ভয়ে ওখান থেকে উঠে পালাতে গেছে, দেখছে যে এর দিকে তো চোখ পড়ে যাবে, পালাতে গেছে। পালাতে গিয়ে পিছন ঘুরে তাকিয়ে দেখছে যে ওর দিকে তেড়ে আসছে, এই মালতী রায়ের দিকে। এ করেছে কি, সোজাই পুকুর, অত বড় পুকুর, ওই পুকুরের দিকে নেমে গেছে পালাতে গিয়ে। নেমে ওই মানে পুকুরের জলে পড়ার আগে যে কাদা কাদা মতো ইয়েটা থাকে, পাটটা থাকে, ওইখানে পড়ে প্রাণ। আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরেছে তখন দেখছে স্বামী মাথার কাছে দাঁড়ানো, আরো কিছু লোকজন আছে। এবার যেই জ্ঞান ফিরেছে, স্বামী একে উদম বকা, তোমার এত বড় সাহস, তুমি কেন গেছো ওইখানটায়? হ্যাঁ, তুমি জানো যে ওই জায়গাটায় কি আছে? ওই জায়গাটা একটা পিশাচ আছে, কেউ ওখানে দিনের বেলায় ঢোকে না। মানে ভগবানের অশেষ কৃপা যে তুমি বেঁচে ফিরতে পেরেছ, ভগবানের দয়া আছে। আর দয়া আছে ওই যারা ওই পুকুরে মাছ চাষ করে, ওই মাঝিরা, তারা সকালবেলায় যদি তোমাকে অজ্ঞান অবস্থায় ওখানে না দেখতো তাহলে মুশকিল ছিল। তারা বোধহয় জালটা টানতে আসার জন্য সকালবেলা এসেছিল, তারা অজ্ঞান অবস্থায় দেখতে পেয়েছে, তারা এনে পৌঁছে দেয়। তোমার কি সাহস? তুমি জানো যে একটা মাতাল লোক ওই পুকুরের ধারে ওই কাদার মধ্যে একদিন পড়েছিল মদ খেয়ে, পরদিন তার মানে সেই মাতালকে সবাই চিনত, পরদিন দেখে তার মাথাটা নেই, ধরশুদ্ধ দেহটা ওখানে পড়েছিল। আর তোমাকে আমি বারণ করেছি যে তুমি ওখানে যাবে না, ওই জঙ্গলে খারাপ জিনিস আছে, তুমি সেই শাক আর লেবুর লোভে তুমি ওইখানে ঢুকেছো। তাই এটা ছিল হচ্ছে ওই কি গ্রামটা বললাম আমি, ওই শালকুমার গ্রামের ঘটনা, আলিপুরদুয়ার জেলার। তো এটা সুমন আমাকে পাঠিয়েছে। তা ঘটনা 3টে আমি আপনাদের বললাম। দেখুন 3টেই কিন্তু কোনোটা চোখে দেখা,
আর কোনোটা হচ্ছে যেটা আমি মূর্তি নদীর ধারে যে কথাটা বলেছি সেটা হচ্ছে সেটা কিছু তো স্পর্শ পেয়েছে, কিছু আভাস পেয়েছে, কিছু অনুভব পেয়েছে, টোটালটাই অনুভূতি, যাতে সে ভয় পেয়ে গেছিল প্রচণ্ড। তো দেখুন কখনো কখনো এইরকম হয়, এবং এই সমস্ত জিনিসগুলো সবার সঙ্গে হয় না, সবসময় হয় না, কখনো কখনো হয়। তো আপনাদের যাদের মানে ইচ্ছা আছে, যাদের জানা আছে যে কোনো ঘটনা আপনার কাছে আছে, যদি পাঠাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে। ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, অর্থাৎ যেখানে লেখা আছে দাদু ঠাকুমা মা বাবা দাদু ঠাকুমা আশ্রবতী, ওই লেখাটা একটু প্রেস করলে দেখবেন এই হোয়াটসঅ্যাপ নম্বরটা আসবে, এবং হোয়াটসঅ্যাপ নম্বরে এসে আপনি একটা হাই লিখে আপনি অডিওটা করবেন একটু পরিষ্কার করে, আপনি পাঠিয়ে দিতে পারেন, অথবা লিখেও পাঠাতে পারেন। হুম যদি খুব একটা বেশ ভালো এরকম ধরনের ঘটনা থাকে, আমি নিশ্চয়ই সেটা সবাইকে শোনাবো বা শেয়ার করবো, আপনি যদি শেয়ার করেন। তবে সবটাই আপনাদের উপরে। আর কি বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন। ঠিক দেখা হবে আপনাদের সাথে ঠিক এরকম কোনো শুক্রবার বা সোমবার বা বুধবার। দেখি আর কে কি পাঠিয়েছেন, আমি নিশ্চয়ই সবটা হাইলাইটস করব। এদের মধ্যে দুজন আছে, একজন সঙ্গমিত্রা, আর একজন আছে, ওর নামটা কি বলে যাচ্ছে কি, রিমা 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 ন্যাশনালাইজ ব্যাংকে চাকরি করে। ওদের দুজনের ঘটনাটা আমার বলা হয়নি। ওই দুটো ঘটনাটাই মানে একটু মানে অনুভবের পরে যেন অনুভূত হয়েছিল, ঠিক এইরকম জিনিস, ঠিক সেরকমের পরে ঘটনা আছে। যাই হোক, আমি বলে দেবো, কারণ আমি ঘটনার সাথে ঘটনাকে মেলাই, মানে কোন ঘটনার পরে কোন ঘটনাটা বললে ঠিক হবে বা এই হবে, এরকম করে আমারও একটা মানে প্ল্যান থাকে যে আজকে এইটা বলবো, আজকে এইটার সাথে এইটা বলে দেবো। তো সেরকমভাবে আমি বলি, তাই কেউ আশাহত হবেন না। আমি প্রত্যেকের ঘটনা বলবো, যে অডিওটা আমি বুঝতে না পারি আমি তাকে বলি, আবার রিকোয়েস্ট করি যে একটু ভালো করে অডিওটা করুন। হ্যাঁ, যখন সময় পাবেন তখন বসে অডিও করুন। আমি বলছি না আপনার মূল্যবান সময় নষ্ট করে আপনি আমার জন্য অডিও করবেন। যখন সময় পাবেন, ফ্রি সময় পাবেন, তখন অডিওটা একটু পরিষ্কার করে আস্তে আস্তে করবেন, যাতে আমি ভালোভাবে বুঝতে পারি। আমি না ভালোভাবে বুঝলে আর কেউ বোঝাতে পারবে না। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একদিন ইচ্ছা আছে যে লাইভে আসার, কিন্তু লাইভে আসলে আমি আপনাদের সবারই একটা হয়তো আবদার থাকবে যে একটা ঘটনা শোনান বা গল্প শোনান। তা আমি নিশ্চয়ই দেখি যতটা পারবো শোনাবো। আর বেশিরভাগ আমি মানে আপনাদের সঙ্গে একটু আলোচনা, আপনারা কি জানতে চান বা কি আছে বা কোন ঘটনা আপনাদের ভালো লেগেছে, মানে এইরকম একটা ঠিক একটা আড্ডা করার, একটু বসে বসে সবার সাথে কথা বলা। কথা তো হয় না, খালি ঘটনা বলি, কমেন্ট পড়ি, কমেন্টে যেটা পারি আমি উত্তর দিই, যেটা না জানি আমি বলি এটা আমি জানি না বা আমাকে বলেনি, এরকম বলি। তো ওই সামনাসামনি অনেক দিন আগে করেছিলাম লাইভ, আর একবার আসার ইচ্ছে আছে আপনাদের সবার সাথে, তাহলে আলাপ হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমাকে করতে পারবেন। তবে ভাবছি এটা বোধহয় আপনারা কমেন্টে মতামত দিয়ে জানাবেন, এটা শনিবার করলে কি ভালো হয়? মানে কোনো শনিবার, ধরুন আমি শনিবার মানে বসলাম, হুম তো শনিবার বসলে পরে 9:30 ওই সময় অনেকে খালি থাকেন। হুম তো দেখুন, যদি আপনারা কমেন্টে জানাবেন কোন দিন ভালো হয়, তাহলে সেই দিন আসবো। এসে আমি না হয় তাহলে বলে দেবো, বা ইয়েতে পোস্ট করে দেবো একটা ভিডিও করে, যে আমি অমুক দিন লাইভে আসবো। আপনারা বলবেন আপনাদের কোন দিন সুবিধা। আর রাতের বেলা হলে তো নিশ্চয়ই সবারই ভালো, সবাই রাতের বেলাই বলবেন। কটার থেকে হলে ভালো হয় সেইটাও বলে দেবেন। এটা শনিবার হলে ভালো হয় বা রোববার হলে ভালো হয়, সেটাও বলবেন। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকের মতো আসি, আবার দেখা হবে ঠিক এরকম কোনো শুক্রবার, কোনো সোমবার বা কোনো বুধবারে। সবাইকে অনেক অনেক নমস্কার, ভালো থাকবেন।